প্রিয় বন্ধুরা, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আইবিএসের সেকেন্ড পার্ট নিয়ে কিছু আলোচনা করব। আইবিএস সম্বন্ধে একটি আলোচনা ইতিমধ্যে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে শুধুমাত্র আইবিএসের লক্ষণ, কারণ, প্রতিকার ইত্যাদি সম্বন্ধে কিছু আলোচনা দেওয়া হয়েছে। আজকে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আইবিএসের চিকিৎসায় হোমিওপ্যাথিক যে ওষুধগুলোর প্রয়োজন হয় সেই ওষুধগুলোর সম্বন্ধে আমি কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা পুরাতন পাতলা পায়খানাতে ভোগেন, প্রায়ই মাঝে মাঝে হঠাৎ কারণে অকারণে অথবা সামান্য খাবারের অনিয়মে পেটের গোলমাল হয় এবং পাতলা পায়খানা হয়, পেটে ফাঁপ হয়, সেই সব রুগীদের জন্য আজকের এই ভিডিও। ওই সব রুগীদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আইবিএসের এই রোগ এত কঠিন একটি পীড়া, যেখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে শুধুমাত্র নিয়ন্ত্রণ করার জন্যই চিকিৎসা দেওয়া হয়, কোনো আরোগ্যকারী চিকিৎসা নেই। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে শতভাগ কিউরেটিভ ট্রিটমেন্ট রয়েছে, পুরোপুরিভাবে আরোগ্য হয়ে থাকে। তো আইবিএসের হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে গেলে সাধারণত রোগীর ধাতুগত অবস্থার দিকে লক্ষ্য রেখে ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয়। যদি কোনো চিকিৎসক আইবিএসের চিকিৎসা দিতে গিয়ে, অর্থাৎ পুরাতন রোগের, পুরাতন উদরময় পুরাতন পাতলা পায়খানায় এবং অনিয়মিতভাবে পাতলা পায়খানা, কারণে অকারণে পাতলা পায়খানাতে ভোগেন এবং পেটে সামান্য গণ্ডগোল হলেই পাতলা পায়খানা হয়ে যায়, কোনো নিয়ম নেই, সময় নেই, কারণ নেই, অকারণ, মানে অত্যন্ত বিরক্তকর একটি পীড়া। এই পীড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যে ওষুধগুলো প্রয়োজন হয় সেগুলো সাধারণত ওই তরুণ পীড়ার রোগ লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করলে ও রোগ সারবে না। এখানে প্রত্যেকটা রোগীর জন্য ধাতুগত অবস্থার সাথে সদৃশ করে তবে একটি হোমিওপ্যাথিক ঔষধ উচ্চ থেকে উচ্চতম শক্তিতে প্রয়োগ করতে হবে প্রয়োজন মাফিক। তবেই সেই আইবিএস সম্পূর্ণভাবে আরোগ্য হবে, নচেত হবে না। তা চলুন এ সম্বন্ধে আলোচনা আইবিএসের প্রথম পার্টে করা হয়েছে। আজকে আমি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এই সমস্ত পার্টগুলোতে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আজকের প্রথম ওষুধ হচ্ছে অ্যালোজ সকোট্রিনা। পুরাতন উদরময়, মানে আমি যেভাবে এগুলোকে বিন্যাস করেছি, লিখেছি, আমি আমার মতো করে আমি লিখেছি, সেটা হচ্ছে এরকম। অ্যালোজের যে পাতলা পায়খানার লক্ষণ সেগুলো হচ্ছে এরকম: পুরাতন উদরময়, প্রতিদিন ভোরে হঠাৎ প্রবল মলত্যাগের বেগ আসে এবং তাড়াতাড়ি বিছানা ছেড়ে ছুটে মলত্যাগের জন্য যেতে হয়। ভোরবেলা পায়খানা শুরু হয়ে সকাল 10টা-11টা পর্যন্ত বা 10টা থেকে 12টা পর্যন্ত অথবা দুপুর পর্যন্ত ঘন ঘন 6-7 বার পায়খানা হয়ে যেতে পারে, 8-10 বারও পায়খানা হয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে বিকালের দিকে সেটা বন্ধ হয়ে যায়, অথবা আরও 1-2 বার হতে পারে। অ্যালোজের পায়খানা সাধারণত মাঝরাতে বা মাঝরাতের পর থেকে অথবা ভোরবেলা থেকে শুরু হয়। মল জলের মতো পাতলা, মলের সঙ্গে জেলের ন্যায় লালানি শ্লেষা থাকে এবং থকথকে শ্লেষাও নির্গত হয়। কয়েকবার পাতলা পায়খানা হতে হতে শেষের দিকে আবার শুধুমাত্র
থকথকে শ্লেষ্মাও পড়ে, যেখানে মলের ভাগ আর দেখা যায় না। মলত্যাগের বেগ আসার পূর্বে পেটে হরহর, গড়গড়, গুঁ গাঁ, ফুটফাট এইভাবে ডাকে এবং পেটে প্রচুর বাতাস জমে। তারপর হঠাৎ মলত্যাগের একটা বিষানি বেগ আসে এবং দ্রুত ছুটে মলত্যাগে যেতে হবে। যদি মলত্যাগে যেতে বিলম্ব করেন বা একটু দেরি হওয়ায় মল অসারে নির্গত হয়ে যেতে পারে এবং প্রায়ই মল অসারে নির্গত হয়। মলদ্বারের যে স্ফিংটার রয়েছে সেইখানে প্যারালাইসিস হয়ে যায়। মলদ্বারকে শক্ত করে আটকে ধরে রাখার ক্ষমতা অ্যালোজের থাকে না, যার জন্য মল আপনা থেকে বার হয়ে যায়। অনেক সময় দেখা যায় বায়ু সরাতে গেলে, বায়ু পাস করাতে গেলে বা মূত্রত্যাগ করতে গেলেও মল বার হয়ে যায়, অসারে বার হয়ে যায়। রুগী আটকাতে চেষ্টা করেন কিন্তু আটকাতে পারেন না, অসারে বার হয়ে যায়, কাপড় নষ্ট হয়। এবং মলত্যাগের সময়ে ফটফট ফটফট করে শব্দ হয়। মলত্যাগের সময়ে ফটফট ফটফট করে শব্দ হয়। এই রকম ফটফট করে শব্দ হয় এবং এই শব্দের সাথে প্রচুর বাতাস নির্গত হয় এবং জলের মতো চুঁ চুঁ করে পাতলা পায়খানা হয়ে যায়। মলত্যাগের পর পেটের যন্ত্রণা বন্ধ হয়ে যায়। মলত্যাগের পর শরীর ভীষণ দুর্বল হয়, শরীরে প্রচুর ঘামও দেখা যায়। এগুলো হলো অ্যালোজের উদরময়ের লক্ষণ, পাতলা পায়খানার লক্ষণ। কিন্তু শুধুমাত্র এই লক্ষণের উপর ভিত্তি করে অ্যালোজ প্রয়োগ করলে আইবিএস সারবে না, পেটের গোলমাল সারবেই না। এই উদরময়ের লক্ষণ যদি হঠাৎ করে তরুণ পীড়া হিসাবে দেখা যেত, তাহলে এই লক্ষণের ভিত্তিতে অ্যালোসকোটিনা দিলে এই পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। তারপরে তাকে ধাতুগত ওষুধ দিতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু এই পাতলা পায়খানা বা আইবিএস এর যে সমস্যা সেটি পুরাতনভাবে আসছে, অর্থাৎ ধাতুগত অবস্থার সাথে বয়ে আসছে, ফলে ধাতুগত অবস্থার সাথে মিল করিয়ে একটি সিমিলিমাম ওষুধ প্রয়োগ করতে হবে, যা হতে হবে ওই ব্যক্তির পার্সোনালিটির সদৃশ। সেখানে তার দৈহিক লক্ষণগুলোর মিল থাকতেও পারে, নাও পারে, কিন্তু পার্সোনালিটির সঙ্গে তার মিল অবশ্যই রাখতে হবে। দীর্ঘদিন ধরে এই রকম উদরময়ে ভুগতে থাকার জন্য রোগীর শরীরে পুষ্টির অভাব হয়, যা খায় গায়ে লাগে না। তাছাড়া খাবারের মধ্যে সামান্য গোলমাল হলেই পাতলা পায়খানার সমস্যা বেড়ে যায়। সেই ভয়ে রোগী সবসময় সাবধানে খাওয়া দাওয়া করে। বারবার পাতলা পায়খানার এই সমস্যার জন্য তারা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারে না, বাইরে বেড়াতে যেতে ভয় পায়, ট্রেনে বাসে কোথাও যেতে ভয় পায়। বিশেষ করে যাদের চাকরি সূত্রে নিয়মিতভাবে বাইরে যেতে হয় তাদের বিশাল সমস্যা, তারা না পারে চাকরি ছাড়তে, না পারে কাজে টিকে থাকতে। কিন্তু পুরাতন রোগের ক্ষেত্রে শুধু পাতলা পায়খানার চরিত্রের উপর ভিত্তি করে অ্যালোজ ওষুধটি প্রয়োগ করলে কোনো কাজ হবে না। কখনো কখনো ওই পরিস্থিতির উপরে ঔষধ প্রয়োগ করলে সাময়িক উপশম পেতে পারে, কিন্তু আরোগ্য হবে না। এখানে যেটা এই এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো হলো শুধুমাত্র রোগের লক্ষণ। রোগীর লক্ষণ এখনও আমি বলি নাই। তো হোমিওপ্যাথিতে একটি নিয়ম আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো এতক্ষণ আমি ডিজিজের গল্প করলাম, তো চিকিৎসা দিতে হবে পেশেন্টের। তো এবার আমি পেশেন্টের আলোচনা করছি। প্রত্যেকটা চিকিৎসকের এই পেশেন্ট সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে, না হলে তারা ধাতুগতভাবে চিকিৎসা দিতে পারবেন না। অ্যালোজ ব্যক্তি
সবার সঙ্গে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। অন্যদের আচরণে, অন্যদের উল্টাপাল্টা চালচলনে ব্যক্তির মনে রাগ হয়, ভীষণ রাগ হয়, ভীষণ অসন্তুষ্ট হয়। ব্যক্তির ভালো লাগে না, তবুও সে অশান্তি সৃষ্টি হবার ভয়ে মুখে কিছু বলতে পারে না, সে মেনে নিতে পারে না। প্রচণ্ড অসন্তুষ্ট ও রাগের সৃষ্টি হয় এবং কোনো কথা না বলে মুখে চাবি দিয়ে দেয়। কারণ সে বললেও তার কথায় কেউ কান দেবে না, তার কথা কেউ শোনে না, সবাই নিজের ইচ্ছা মতন চলে। সে মানসিকভাবে প্রচণ্ড চাপে পড়ে যায়। কেউ মনের কথা জানতে এলে তাকে কাছে থেকে সরিয়ে দেয়। কারণ হচ্ছে সে মনে করে যে যে কারণে আমি অসন্তুষ্ট সেই কারণ প্রকাশ করে দিলে, যাদের বিরুদ্ধে আমার ক্ষোভ তাদের কাছে গিয়ে বলে দিলে তারা তো উল্টে আবার ঝামেলা তৈরি করতে পারে, তাহলে অশান্তির সৃষ্টি হবে। অ্যালোচ ব্যক্তি কখনো অশান্তি পছন্দ করে না। সে কোনো কথা না বলে চুপ থাকে, সকলকে খুশি করতে চায়, প্রচুর কাজ করে। সে ক্লান্ত হয়ে পড়ে তবুও বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করে। সে এইসব করে কারণ সে পরিবারে শান্তি বজায় রাখতে চায়। পরিবারে যারা অশান্তির সৃষ্টি করে তাদের বেগতিক চালচলন দেখেই ব্যক্তির অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়ে, অত্যন্ত ভয় পেয়ে যায় যে কখন আবার অশান্তির সৃষ্টি করে বসে। ভয়, উৎকণ্ঠা, টেনশন, দুশ্চিন্তা, শান্তি নষ্ট করার মানসিক চাপ যত বাড়ে, রোগীর পেটের গোলমাল ততই বেশি বেড়ে যায় এবং উদরময় বৃদ্ধি পায়। সে সমস্যার সমাধানের পুরো চেষ্টা করে, সে দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। এছাড়াও অ্যালোজের আরও অনেক বড় বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো বলতে গেলে একটি ভিডিওই 1-1.5 ঘন্টা হয়ে যাবে। অতএব ভিডিও অনেক বড় হয়ে যাবার ভয়ে আমি সেই সমস্ত বিষয়গুলি এখানে আর উত্থাপন করতে পারলাম না। অ্যালোচ সম্বন্ধে আমি সংক্ষেপে আলোচনা করলাম এই পর্যন্ত। পরের ওষুধ নিয়ে আলোচনা করছি। পরের ওষুধ হচ্ছে আপনার অ্যান্টিমক্রুড। পরের ওষুধ হলো অ্যান্টিমক্রুড। রুটি খেয়ে, টক খাবার খেয়ে, টক ফল খেয়ে, টক দই খেয়ে, দুধ পান করে অতিরিক্ত খাবার খাওয়ার পরে গড় হজম হয়ে আইবিএসের সমস্যা সৃষ্টি হয়। সেই সাথে জিহ্বার উপর সাদা প্রলেপ, উদরাময়ের সাথে মুখে থেকে লালা পড়ে, পিপাসাহীনতা, পেটে সামান্য ফাঁপ থাকে, ভুক্ত দ্রব্যের গন্ধসহ ঢেকুর, আহারে মোটেই ইচ্ছা নেই। এবং অ্যান্টিমক্রুডের সমস্যা সাধারণত গ্রীষ্মকালে বেশি হয়। প্রত্যেকবার গ্রীষ্মকাল এলেই বেশি হয়। গ্রীষ্মকালের উত্তাপে রৌদ্রের মধ্যে উনানের ধারে দীর্ঘক্ষণ ধরে কাজ করার ফলে শরীর যে অতিরিক্ত উত্তপ্ত হয় তার ফলেও তার পেটের এই সমস্যা বৃদ্ধি পায়। শীতকাল এলে অপেক্ষাকৃত একটু কম থাকে, কিন্তু শীতকালে শীতের মরশুমে অনেক মজা করে যখন পিঠাপুলি খেয়ে থাকেন তখন তার পেটের সমস্যা আবার বৃদ্ধি পায়। সঙ্গে জিহ্বার উপরে পুরু প্রলেপ। শুধু এইটুকু লক্ষণের ভিত্তিতে অ্যান্টিমক্রুড প্রয়োগ করলে সাময়িকভাবে তার সমস্যার একটু উন্নতি হতে পারে, কিন্তু পুরোপুরিভাবে আরোগ্য হবে না। এই সমস্যা থেকে সে কখনোই মুক্তি পাবে না। মুক্তি পেতে গেলে ধাতুগত অবস্থার সাথে সদৃশ হতে হবে। এটাকে সিমিলিমাম হিসাবে দেখানো হয়েছে। পুরোপুরিভাবে রোগীকে আরোগ্য করতে গেলে তাকে অবশ্যই ঔষধের সাথে সিমিলিমাম হতে হবে। সিমিলিমাম মানে শুধু ওই উদরময় আর জিহ্বার উপরে মোটা সাদা প্রলেপ এতটুকুই নয়, ধাতুগত অবস্থার সঙ্গে পুরো সদৃশ হতে হবে, তাকে সিমিলিমাম বলা হয়েছে। সেই সিমিলিমাম ভাবে যখন ওষুধ দেবেন তখন হোমিওপ্যাথি এক ফোঁটা ওষুধে কী করতে পারে, অন্যান্য প্যাথির ডাক্তাররা এই এক ফোঁটা ওষুধের সফলতা দেখে চক্ষু চরক গাছা হয়ে যাবে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে ধারণা পুরোটাই পাল্টে যাবে। এভাবে সিমিলিমাম করে চিকিৎসা করার অভিজ্ঞতা অর্জন করতে পারলে জগতে হোমিওপ্যাথির প্রসার, গুরুত্ব সবার চেয়ে বেশি বৃদ্ধি পাবে। অ্যান্টিমক্রুড ব্যক্তির মেজাজ হচ্ছে অত্যন্ত খিটখিটে, বিষণ্ণ।
একা থাকতে পছন্দ করে, তার প্রিয়জনকে কাছে পেতে চায়। প্রিয়জনকে কাছে না পেলে রোগী খুব বেশি আবেগী হয়ে পড়ে এবং কাল্পনিকভাবে মনে অনেক কষ্ট পায়, বিষণ্ণ হয়ে পড়ে, আত্মহত্যা করতে চায়। প্রিয়জনের ভালোবাসা আদর ভীষণ পছন্দ করে এবং তৃপ্তি পায়। প্রিয়জন ছাড়া অন্য কেউ তাকে দেখভাল করলে, যত্ন নিলে, সেবা দিলে সে একদম তা পছন্দ করে না। এই ব্যক্তি কেবল একজনের কাছে থেকে ভালোবাসা পেতে চায়, একজনের কাছে থেকে ভালোবাসা পেতে চায়, কিন্তু অসুস্থতার সাথে তন্দ্রালতা এবং বিরক্ত থাকে অ্যান্টিমটার্টে। সবার কাছে থেকে ভালোবাসা পেতে চায় পালট্রেটেলা। অ্যান্টিম ক্রুডের সাথে আরও কয়েকটি ওষুধের মিল রয়েছে যারা তাদের প্রিয়জনের কাছে ফিরে যেতে চায়। আপনার কার্বা অ্যানিমেলিস, ক্যাপসিকাম, এরাও রয়েছে এরকম। অসুস্থতার সময় তারা তাদের প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার ভাবনা চিন্তা আরও বেশি বেশি করে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, অ্যান্টিম ক্রুড কখনো একের অধিক জনকে ভালোবাসে না। যদি তারা কখনো প্রেম করে তবু একজনকে, একের অধিককে করে না। এরা কখনো তাদের মনকে, তাদের অন্তরকে একের অধিক জনকে দিতে পারে না। ওরা একজনের কাছেই কেবলমাত্র আটকা থাকে। কনসোলেশন, অ্যাগ্রাভেশন, irritability, hit during, irritability looked at, spoken to or touched, irritability looked at, spoken to or touched children in, irritability sadness with, irritability touched when, love sickness, এগুলো সব অ্যান্টিম ক্রুডের লক্ষণ। আমি রুব্রিকগুলো বলছি না, কেননা রুব্রিকগুলো বললে ভিডিও আরও বড় হয়ে যাবে। তো বড় ভিডিও নিয়ে অনেকেই অভিযোগ করেছেন, যার জন্য আমি বড় ভিডিও করতে চাচ্ছি না। অ্যান্টিম ক্রুডের সম্বন্ধে যতটুকু আলোচনা করলাম এতটুকুই শুধু অ্যান্টিম ক্রুড নয়, অ্যান্টিম ক্রুডের আরও অনেক বড় বৈশিষ্ট্য রয়েছে। তো সকল বৈশিষ্ট্যগুলো তুলে ধরলে এক একটা ভিডিওতেই এক ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তো সেগুলো সম্ভব নয়, যার জন্য আমি ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরের ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। আইবিএস সমস্যার পরের ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। পুরাতন উদরাময়। সকালে শয্যা ত্যাগের পরে 5 মিনিট হাঁটাচলা করার পর মলত্যাগের বেগ আসে। মলত্যাগের সাথে উচ্চ শব্দে প্রচুর বায়ু নির্গত হয়। মল চারিপাশে ছড়িয়ে পড়ে। মলের সাথে অল্প দুর্গন্ধ আছে। উদরময় গ্রীষ্মকালে বৃদ্ধি পায় এবং শীতকালে তুলনামূলক একটু কম থাকে। এটা হলো ব্রায়োনিয়ার উদরময়ের লক্ষণ। তো এই উদরময়ের সাথে মিল করিয়ে অনেকেই ব্রায়োনিয়া ওষুধটি প্রয়োগ করতে চেষ্টা করেন, হবে না। ধাতুগত অবস্থার সঙ্গে মিলাতে হবে। ধাতুগত অবস্থার সঙ্গে মিল করাকে সিমিলিমাম বলা হয়েছে। সঙ্গে দৈহিক লক্ষণগুলো যদি সাপোর্ট করে তাহলে সোনায় সোহাগা। ব্রায়োনিয়া অ্যালবামের ব্যক্তি ধাতুগতভাবে লক্ষণগুলো কি? রোগী প্রচুর গরম কাতর, দৈহিকভাবে প্রচুর ঘাম হয়, জল পিপাসা খুব বেশি, অনেক বেশি পরিশ্রমী, নিজের কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে, কাজ ছাড়া সময় অপচয় করতে একদম পছন্দ করে না, টাকা পয়সা উপার্জন করে এবং সঞ্চয় করতে পছন্দ করে, টাকা পয়সা খরচ করতে একদম পছন্দ করে না, প্রয়োজনের তুলনায় কম খরচ করে, কোনো কিছুর ক্ষয়ক্ষতি পছন্দ করে না। একজন ব্যবসায়ী তার ব্যবসাকে খুব ভালোভাবে বোঝে, ব্যবসার প্রতি ভীষণ মনোযোগ থাকে। ওই ব্যবসায়ী কখনো তার খরিদ্দারদের নষ্ট করতে চায় না এবং খরিদ্দারের সাথে খুব নতজানু হয়ে কথা বলে, খুব সুন্দরভাবে নতজানু হয়ে কথা বলে। কিন্তু সে কখনো ক্ষতিতে ব্যবসা করতে পছন্দ করে না, বা অল্প লাভেও ব্যবসা করতে পছন্দ করে না। সে লাভের পরিমাণ সাধারণত একটু বেশি রাখতে চেষ্টা করে, কিন্তু নতজানু হয়ে কথা বলে, যাতে খরিদ্দার খুশি হয়, খরিদ্দার নষ্ট না হয়,
খরিদ্দার অসন্তুষ্ট হয়ে চলে না যায়। এই জন্য সমস্যার সাথেও যতদূর সম্ভব সে ব্যবসার সাথে লেগে থাকে। তারপরে যখন আর না পারবে তখন সে বিশ্রাম নেয় এবং তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হয়ে আসার জন্য চেষ্টা করে, যাতে সে পুনরায় ব্যবসায় নিযুক্ত হতে পারে। তো এই হচ্ছে, এতটুকুই হচ্ছে এর ব্যাপার। রেকটাম ডায়রিয়া, মর্নিং, রাইজিং আফটার অ্যাগ্রাভেশন অ্যান্ড মুভিং অ্যাবাউট। রেকটাম ফ্ল্যাটাস স্টুল ডিউরিং, রেকটাম ডায়রিয়া ক্রনিক, রেকটাম ডায়রিয়া সামার, রেকটাম ডায়রিয়া ওয়েদার ওয়ার্ম অ্যাগ্রাভেশন, জেনারেল ওয়ার্ম এয়ার অ্যাগ্রাভেশন, মাইন্ড অ্যাভারিস, মাইন্ড টকিং বিজনেস অফ ইন্ডাস্ট্রিয়াস, বার্গেনিং, অনেক আছে, অনেক লক্ষণ রয়েছে, আমি সেগুলো আর গেলাম না। পরের ওষুধ হচ্ছে ক্যাপসিকাম। পরের ওষুধ হলো ক্যাপসিকাম। উদরময় আমাশয় এবং রক্ত আমাশয়ের অধিক ব্যবহার হয়। ঘন ঘন মলবেগ এবং অল্প পরিমাণে মল বা কেবলই সাদা শ্লেষ্মা অথবা রক্ত মিশ্রিত শ্লেষ্মা নির্গত হয়, বা উদরময় হতে হতে খুব দ্রুত রক্ত আমাশায় পরিণত হবার প্রবণতা থাকে। সেই সাথে অতিরিক্ত কুণ্ঠন এবং মলদ্বারের জ্বালা এবং মলত্যাগের পরে পৃষ্ঠদেশে বা মেরুদণ্ডে ব্যথা করে। এর প্রধান লক্ষণ হলো কুণ্ঠন এবং জ্বালা। ক্যাপসিকাম, লঙ্কা, তো লঙ্কা কতটা জ্বালা আমরা সেটা বুঝি। তো লঙ্কার এফেক্ট যখন পড়বে তখন জ্বালা হবে। তো লঙ্কার ওই লক্ষণগুলো এই ক্যাপসিকামের মধ্যেই রয়েছে। তো এর মলত্যাগের সাথে কুণ্ঠন থাকবে এবং প্রচণ্ড জ্বালা থাকবে। পিপাসা থাকে কিন্তু জলপান মাত্রই শীত বোধ করে। তাহলে মনে রাখতে হবে, জলপান মাত্রই শীতবোধ, মলত্যাগের সময় কুণ্ঠন ও জ্বালা এবং মলত্যাগের পরে পৃষ্ঠদেশে বা মেরুদণ্ডে ব্যথা। এগুলোর সাথে এটা হলো তার রোগ লক্ষণ। উদরময় হচ্ছে একটি রোগ। কতগুলো লক্ষণের ভিত্তিতে উদরময়কে আমরা চিহ্নিতকরণ করতে পারি। অতএব এটা হলো একটি রোগ। এর সাথে ব্যক্তির পার্সোনালিটিকে সদৃশ করতে হবে। যদি ব্যক্তির পার্সোনালিটিকে সদৃশ করতে না পারা যায়, তাহলে আপনি যত উচ্চশক্তি খাওয়ান আর ফোঁটা যতই বৃদ্ধি করান, ওষুধে কোনো কাজই হবে না, কিচ্ছু কাজ হবে না। অনেকেই দেখবেন ডেলি 1 ফোঁটা করে ব্যবহার করেন, 1 মাস, 7 দিন, 4 ফোঁটা 5 ফোঁটা করে ব্যবহার করেন। হোমিওপ্যাথিতে ফোটেই কখনো, মানে ওষুধের পরিমাণের উপরে কখনো রোগ সারে না। গুণগত মান ও সদৃশ্যতার উপরেই হোমিওপ্যাথিতে রোগী আরোগ্য হয় এবং রোগ সারে। তো ক্যাপসিকামের মানসিকতাটা কেমন, ক্যাপসিকামের পার্সোনালিটি বা ব্যক্তিত্বটা কী, সেটা একবার বলছি। অলস এবং দুর্বল ব্যক্তিদের পাকস্থলীর হজম ক্ষমতার দুর্বলতার কারণে অগ্নিমন্দা। তাহলে প্রথমেই যেটা হলো সেটা, ক্যাপসিকাম ব্যক্তি হচ্ছে অলস প্রকৃতির মানুষ। তারা দৈহিকভাবে কাজকর্ম তেমন করে না, মানসিকভাবেও কাজকর্ম তেমন করতে পছন্দ করে না। ফলে যা খায় তা হজম হতে অনেক দেরি হয়, যার জন্য ধীরে ধীরে তাদের এই ইনডাইজেশন এবং ইনডাইজেশন থেকে আইবিএসের সমস্যা সৃষ্টি হয়। পাকস্থলীর তরুণ প্রাদাহিক অবস্থায় পাকস্থলীতে তীব্র জ্বালা, যেন লঙ্কা বেটে দিয়েছে। এর সহিত পিপাসা এবং জলপান মাত্র শীতবোধ, বমন ও বমনিচ্ছা। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জ্বালাকর যন্ত্রণার সহিত শীতবোধ করা। পাকস্থলীতে প্রচুর বায়ু সঞ্চয় হয়। হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা রকম উত্তেজক পানীয় এবং টোটকা খাবার অদম্য স্পৃহা থাকে। পিপাসা খুব বেশি, কিন্তু জলপান মাত্রই শীত করে। ক্যাপসিকামের ব্যক্তি দেখতে হচ্ছে একটু মোটা সোটা, থলথলে, দুর্বল, অলস, পরিশ্রম করে না, এমন ক্যালকিরিয়া এদের মতো।
অথচ ভীষণ একগুঁয়ে, জেদি, অকাট্য, মূর্খ এবং খিটখিটে মেজাজের। বিনা কারণে রেগে ওঠে। জেদি অবস্থা থেকে তাকে নরম করা যায় না বা জেদ ভাঙানো যায় না, কোনোভাবেই হয় না, নরম করানো যায় না। একেবারে শক্তপোক্তভাবে ধরে থাকে। তাদের বাঁধা ধরা কাজের বাইরে কাজ করতে চায় না। বাঁধা ধরা কাজের বাইরে কাজ করতে বিরক্ত দেখায়, গৃহকাতর, নিজের বাড়ির বাইরে কোথাও যেতে চায় না, হোমসিকনেস। নিজের বাড়িতেই থাকতে চায় এবং সেখানেই সবচেয়ে বেশি আরাম ও শান্তি অনুভব করে। এরা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে। নিজের শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরাভাবেই থাকে। এরা ভীষণ বদমেজাজে, খিটখিটে, ভীষণই খিটখিটে। এবং বাড়িতে আসার জন্য তাদের, মানে দূর থেকে বাড়িতে আসার জন্য তাদের মনটা খুব অস্থির হয়ে যায়। মনটা তাদের একেবারে ছটপট ছটপট করে। তো এর সাথে সে যখন বাড়িতে আসতে চায় এবং বাড়িতে আসার মতো কোনো পরিস্থিতি না থাকে, তখন সে খাওয়া দাওয়া বন্ধ করে, ঘুম ঠিক মতো হয় না, নেশার মাত্রা বাড়িয়ে দেয়। এই সব কিছু করে সে তার নিজের ক্ষতি করে এবং নিজের ক্ষতির মধ্য দিয়ে একটা আত্মহত্যার মতো অবস্থার সৃষ্টি হয়, যেন সে নিজের উপরে নিজে ক্ষতি করছে। এখানে তার পরিবারের লোকজনের কাছে যেতে চায়, তার আরামদায়ক জায়গায় যেতে চায়, হোমসিকনেস যাকে বলা হয়। মানে হচ্ছে পরিবারে যে লোকগুলোর সঙ্গে বিগত দিনে সে খুব আরামে ছিল, ভালো ছিল, একসাথে তারা খাওয়া দাওয়া করতো, একসাথে গল্প করতো, একসাথে ঘুমাতো, সুখ দুঃখের অনেক গল্প, ইয়ার্কি আড্ডা একসাথে হতো। সেই জায়গা তাকে বারবার টান দেয়, বারবার তাকে টান দেয় এবং সেইখানে যেতে তার ভীষণ মন চায়। এই যে মানসিক চাপ, এই চাপ থেকে তার পীড়ার সৃষ্টি হয়। ফলে মাথার মধ্যে এই ভাবনা বসে যায় এবং এই ভাবনা তাকে ডিজঅর্ডার করে দেয়, যার ফলে সে আইবিএসে ভুগতে থাকে। তো এই মেইন জায়গাতে যদি রিপেয়ার না করা হয়, মেন জায়গায় রিপেয়ার না করে যদি আপনি ওই উদরময়ের লক্ষণ ধরে তার আইবিএস সারাতে চেষ্টা করেন, ব্যর্থ চেষ্টা, বৃথা চেষ্টা, কোনো কাজ হবে না। আর তখন বলবেন যে অনেক চেষ্টা করলাম, হোমিওপ্যাথি ওষুধে এত বড় রোগটি সারানোর ক্ষমতা রাখে না। কত বড় ভুল কথা, বোঝা গেল? ক্যাপসিকাম ব্যক্তি অত্যন্ত অবিচক্ষণ, একজন অকাট্য, মূর্খ, কুড়ি, অলস, নিশ্চেষ্ট ব্যক্তি। সর্বনিম্ন প্রচেষ্টার সাথে সর্বাধিক প্রাপ্তি অর্জন করতে চায়। আমি পড়াশোনা করব না, চাকরি করব, এ কখন হয়? ক্যাপসিকাম ব্যক্তি সেইটা। আমি পড়াশোনা করব না, আমি 3 তলা বাড়ি করব, আমি একটি রাজমহল করার স্বপ্ন দেখি, অথচ আমি কোনো পরিশ্রম করব না। তাই কখনো হয়? ক্যাপসিকাম ব্যক্তি এরকম। তো অনেক বড় জার্নি, আমি আর আলোচনা করছি না, সংক্ষেপে এতটুকুই আলোচনা করলাম ক্যাপসিকাম সম্বন্ধে। ওটা হলো ক্যাপসিকাম। এবার আমি একটু মেডিসিন আলোচনা করছি। টিউবারকুলিনাম একটি খুব ভালো ওষুধ। উদরময়ী খুব ভোরে হঠাৎ দুর্দম্য মলত্যাগের বেগ, মল বাদামি বর্ণের, জলের মতো তরল, অত্যন্ত দুর্গন্ধ,
মল অত্যন্ত বেগে বার হয়, উদরময় অত্যন্ত দুর্বল করে ফেলে। রাতে ঘুমের মধ্যে ঘাম হয়, উত্তম খাওয়া দাওয়া সত্ত্বেও রোগী জীর্ণ শীর্ণ হতে থাকে। রোগ লক্ষণ অথবা মানসিকতার মধ্যে অবিরত পরিবর্তন হয়, সর্দি লাগার সহজ প্রবণতা। ব্যক্তি অত্যন্ত খিটখিটি মেজাজের, একটুতেই রেগে যায়, খারাপ আচরণ করে, গালিগালাজ করে, বোকার মতন মনের রাগ পুষে রাখে, কথা কম বলে, গুম হয়ে থাকে রাগান্বিত অবস্থায়। তাছাড়া এমনি সুস্থ অবস্থায় বা শান্ত মাথায় যখন থাকে তখন সে অনেক বেশি বকে, অনেক বাচাল। শান্ত অবস্থায় তার আচরণ খুব মিষ্টি, সুন্দর, মধুর থাকে। বেশি কথা বলে, অস্থির, চঞ্চল, ভ্রমণ প্রিয়, সে বেড়াতে খুব পছন্দ করে এবং পরিবর্তনশীলতা, বেড়াতে পছন্দ করা এবং পরিবর্তনশীলতা, সেই সঙ্গে সহজে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা এবং ভিন্ন ভিন্ন খাবার, বিভিন্ন ধরনের খাবার সে খুব পছন্দ করে, বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে, আর সেই খাবার খাবে আর পাতলা পায়খানা হবে, আইবিএসের সমস্যা বেড়ে যাবে। তো আমরা জানি টিউবারকুলার ডায়াথেসিস যা খেলে বেশি হয়, যাহাতে বেশি হয় তাহাই চাই, তাহাই খেতে চায়। ফলে যে খাবারগুলো খেলে তার পেটের সমস্যা বাড়বে, তার পেটের গ্যাস বাড়বে, গড় হজম বাড়বে, পাতলা পায়খানা বেড়ে যাবে, ও সেই খাবারগুলোই খেতে বেশি পছন্দ করবে এবং পরিবর্তন করে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করে। আজকে এই দোকানের খাবার, কালকে ওই দোকানের খাবার, আজকে চাইনিজ, এই বিভিন্ন খাবার, আজ এগ রোল, এই বিভিন্ন যে সমস্ত চাইনিজ খাবার রয়েছে, বিদেশি খাবার রয়েছে, অত্যন্ত মুখরোচক খাবারগুলো রয়েছে, একই খাবার তার বারবার ভালো লাগে না। ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে, বাড়িতে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার তৈরি করে খাবে, আর পেটের গোলমালে ভুগবে, আর বলবে আমি ওষুধ খেয়ে এটিকে সারাবো। তো উত্তেজক কারণ সর্বপ্রথম বন্ধ করতে হবে। টিউবারকুলার ব্যক্তিদের ক্ষেত্রে উত্তেজক কারণ বন্ধ রেখে চিকিৎসা দেওয়া খুবই কষ্টকর, কারণ ইহাতে তাদের মানসিক দিক থেকে অত্যন্ত সমস্যা সৃষ্টি হয়, বিরক্ত করে। কোনো রকম বাধা সে সহ্য করতে পারে না, বাধা পছন্দ করে না, বাধাতে ভীষণভাবে রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়। ফলে তাকে তার চিকিৎসা দেওয়াটা অনেকটা শক্ত হয়ে যায়। কিন্তু উচ্চ থেকে উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করার সাথে সাথে খুব ভেজাল যে খাবার, বিষাক্ত যে খাবার, সেই খাবারটিকে নিষেধ করে অন্যান্য খাবারের অনুমোদন তাকে দিয়ে রাখতে হবে, নাহলে সে চিকিৎসা নেবে না, অন্য কোনো চিকিৎসকের কাছে চলে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী পার্টগুলোতে আরও অন্যান্য মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। আলোচনা কেমন লাগলো, আপনাদের উপকারে আসবে কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট লিখে আপনারা আপনাদের মতামত জানাবেন, সেই সঙ্গে লাইক ও শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপেক্ষায় থাকুন। আপনারা আপনাদের কমেন্ট, লাইক ও শেয়ারের মাধ্যমেই আপনারা আপনাদের অস্তিত্ব জানান দেবেন, আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।